Hello everyone, this is Aryan here. Welcome to the first video of my playlist on CSE 221 or algorithms. Today we'll talk about what an algorithm is, why is algorithm important, and some real life applications of algorithms. Okay, starting with অ্যালগরিদমটা কি? অ্যালগরিদম এমন একটা জিনিস যেটা আপনারা লাইক all the time করে আসতেছেন বা ফলো করে আসতেছেন, but we don't actually know the term algorithm. অ্যালগরিদম একটা প্রসিডিওর, একটা স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন to accomplish or to finish a specific task, right? uh, একটু আমি লিখি এখানে algorithms. So it is a procedure or step by step instruction. The end goal is to accomplish a specific task. Okay, in other words, একটা algorithm, it takes some input. So suppose this box is an algorithm, ভিতরে কিছু program আছে, algorithm. Consider this as a black box. It takes some input, and এই black box এর মাঝখানে কিছু step by step বা কিছু instructions follow করা হবে, and ultimately একটা output generate করবে. ওকে, এখন আমরা আস্তে আস্তে আরো ডিটেলস যাব. এই যে ইনপুট, এই ইনপুটটার একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই ইনপুটে তো অনেক ধরনের ইনপুট হতে পারে, বাট আপনার অ্যালগোরিদমটা এমনভাবে ডিজাইন করতে হবে সো দ্যাট যেই টাইপের ইনপুটই বা যেই টাইপের ইনপুট যেগুলো অ্যালাউড, ওইসব ইনপুট দিলে আপনার কারেক্টলি আপনার অ্যালগোরিদমটা একটা আউটপুট দিতে পারতে হবে. এটা এখানে লেখা আছে, ইট টেকস এনি অফ দ্য পসিবল ইনপুট ইনস্ট্যান্সেস অ্যান্ড ট্রান্সফর্মস ইট to the desired output through a sequence of computational steps. Okay, একটা খুবই সিম্পল এক্সাম্পল দিয়ে বলি, আই হোপ দ্যাট উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ অ্যান অ্যালগোরিদম. ধরেন ইউর ট্রাইং টু প্রিপেয়ার অ্যান অমলেট. সো অমলেট প্রিপেয়ার করার জন্য আপনি কি করবেন? আপনি প্রবাবলি ফার্স্টে কিচেনে যাবেন, রাইট? কিচেনে যেয়ে দেখবেন কি যে ফ্রাইং প্যান আছে নাকি, ফ্রাইং প্যানটা নেবেন. দিস ইজ আওয়ার ফার্স্ট স্টেপ, গেট দ্য ফ্রাইং প্যান. তারপরে অমলেট প্রিপেয়ার করার জন্য উই নিড অয়েল, রাইট? সো আমরা দেখব কি অয়েল আছে নাকি না, গেট দ্য অয়েল. অয়েল নিতে গিয়ে আমরা চেক করব যে আমাদের কি অয়েল আছে নাকি না. ডু উই হ্যাভ অয়েল? ইফ ইয়েস, আমরা প্যানে অয়েলটা ঢালবো. বাট ইফ উই ডোন্ট হ্যাভ অয়েল, দেন উই হ্যাভ টু ডিসাইড whether do we want to buy oil. If we want to buy oil, then we go out and buy, and if we don't want to buy oil, we can terminate the whole process, মানে আমরা অমলেট আর বানাবো না. And third step, আমরা যদি অয়েল কিনে আনি, দেন আমরা স্টোভ অন করব, and etc. I mean, then you will cook, and ultimately আপনার অমলেটটা রেডি হয়ে যাবে. এই যে একটা এক্সাম্পল দিলাম, ভেরি সিম্পল বেসিক এক্সাম্পল, এটা আপনারা অনেকে আপনারা কুক করেন না, সো ইউ গাইজ ক্যানট রিলেট, বাট আরও এক্সাম্পল বলবো আমি. এগুলো কিন্তু আমরা রিয়েল লাইফে প্রায় করে আসতেছি, রাইট? একটা স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন ফলো করে কিছু ডিসিশনস মেক করছি যে আমরা কি এই এক্সাম্পলে অয়েল কিনবো নাকি না, কিনলে আমরা আগাবো, না কিনলে টার্মিনেট, বা অয়েল আছে নাকি না, করে আমরা ফাইনালি আমাদের আলটিমেট ডেস্টিনেশন বা গোলে রিচ করছি, which is making the omelet. This whole process is called an algorithm. আরেকটা এক্সাম্পল বলি, I hope that will make it more easy and relatable. আপনি ধরেন ব্রেকে যাচ্ছেন to attend a class. আমি একটু এখানে লিখে বুঝাই. এক্সাম্পল. সো আপনি ব্রেকে যাচ্ছেন to attend a class. সো আপনার গোলটা হচ্ছে attend
the class at Praku. সো আপনি যখন ক্লাস অ্যাটেন্ড করতে যাবেন, আপনি কি করতে হয়? যে আপনি ঘুম থেকে উঠেন, রাইট? সো আমরা কিছু স্টেপ ফলো করি যে ওয়েক আপ, রাইট? দেন আমরা কিন্তু একটা ডিসিশন নেওয়ার ট্রাই করি যে আমরা কি ক্লাসে যাবো নাকি না। সো লিখতে পারি এখানে, ডু উই ওয়ান্ট টু গো টু ক্লাস অর নট? মানে আপনি চিন্তা করলেন যে আজকে ক্লাসে যাব না, আমি আজকে ঘুমাই। আমার রাতে কম ঘুম হইছে। আমি এই যে ভিডিও বানাচ্ছি, ভিডিও দেখে, দেখে আ ক্লাস হয়ে যাবে। আমি অফলাইন ক্লাস করব না। রাইট? তো অনেকে বলবেন যে না ক্লাস না করি ঘুমায়ে যাই। আবার অনেকে যাবেন। সো যদি এখানে কন্ডিশন ইয়েস হয়, যদি এখানে ইয়েস হয় তাহলে কি আপনি স্লিপ, আর যদি নো হয় তাহলে আপনি নেক্সট স্টেপে যাবেন। স্লিপ মানে টার্মিনেট করে ফেলা। মানে আপনার প্রোগ্রামটা আর রান করবে না। আচ্ছা, এটা আমি 2 লিখি, এটা আমি 3 লিখি। 4th স্টেপ। এখন আপনি হচ্ছে ডিসাইড করছেন যে ব্রেকে যাবেন। কিভাবে যাবেন? হ্যাঁ? আচ্ছা না, নেক্সট স্টেপ হইতে পারে গেট রেডি। রেডি হইলেন, গেট রেডি, হ্যাভ ব্রেকফাস্ট। আমরা কিছু স্টেপ ফলো করে আসতেছি। নেক্সট, এখানে একটা জিনিস থাকতে পারে যে আপনি যে ব্রেকে যাবেন, আপনি কোন ট্রান্সপোর্টেশন এর মাধ্যমে যাবেন? সো ডিসাইড অন দ্য ট্রান্সপোর্টেশন মিডিয়াম, রাইট? হাউ হাউ উইল হাউ উইল আই গো টু ব্রেক, রাইট? আচ্ছা, এখানে আবার আপনার কিছু চয়েস আসতে পারে যে আপনি বাসে যাবেন, কারে যাবেন, হেঁটে যাবেন, আ মেবি বাইকে যাবেন, রাইট? আচ্ছা, এই যে আপনার মাল্টিপল চয়েসেস আছে, আপনি কোনটা চুজ করবেন? লজিক্যালি চিন্তা করে দেখেন। আপনি ব্রেকে যাচ্ছেন, আপনার কাছে অনেক ধরনের ওয়ে আছে যাওয়ার, মানে ট্রান্সপোর্টেশন এর মিডিয়াম আছে। এখন আ কোনটা চুজ করলে আপনার মানে ব্রেকে যাওয়াটা ইজিয়ার হবে, এটা আপনি কিভাবে ডিসাইড করবেন? মেবি অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আ ওয়ান ইম্পোর্টেন্ট ফ্যাক্টর ইস দ্য ওয়েদার, রাইট? যদি আপনার ওয়েদারটা ওইদিন রেইনি হয়, then obviously you won't choose to go by walking or by a bike, right? কারণ ওটা হচ্ছে কি আপনার মানে আপনি তো বৃষ্টিতে ভিজে যাবেন। তখন আপনি বাস বা কার চুজ করবেন। আবার যদি এমন হয় যে আপনার টাইম শর্ট, আপনার হচ্ছে এক্সাম আছে অ্যান্ড ইউ আর রানিং লেট, তখন obviously আপনি ওয়াকিং মানে মানে হেঁটে, হেঁটে যাবেন না। আ বা মেবি বাস বা কারেও যাবেন না। আপনি তখন বাইক নেওয়ার ট্রাই করবেন। বিকজ বাইক ইস দ্য ফাস্টেস্ট ট্রান্সপোর্টেশন মিডিয়াম এট লিস্ট ইন আওয়ার কান্ট্রি, রাইট? তো সো আপনি মানে বুঝতে পারতেছেন যে আপনি কিছু কিন্তু ডিসিশন নিতেছেন বেসড অন আ কোনটাতে আপনার এফিশিয়েন্টলি টাস্কটা কমপ্লিট করতে পারবেন। হ্যাঁ? সো এই ডিসিশনটা আপনি চুজ করার পরে আপনি তখন ধরেন আপনি ব্র্যাকেট রিচ করলেন। হ্যাঁ? এখান থেকে আপনি চুজ করলেন, কি করলেন? মোস্ট এফিশিয়েন্ট মিডিয়াম চুজ করলেন। ওকে? এরপর আপনি ব্র্যাকে রিচ করছেন। দেন আপনি কি করলেন যে আবার আ আপনি ব্র্যাকে রিচ করার পর আপনার ক্লাসরুমে যাবেন। আপনি কি লিফটে যাবেন নাকি এসকেলেটরে যাবেন? ওটা চুজ করলেন। চুজ লিফট অর এসকেলেটর later and finally reach the classroom, রাইট? সো এই যে আমি একটা এক্সাম্পল দিলাম, এটাও কিন্তু একটা অ্যালগরিদম এক্সাম্পল হতে পারে। আপনি হচ্ছে একটা গোল রিচ করতেছেন which is attending the class. আপনি কিছু দেখেন, কিছু স্টেপ বাই স্টেপ ফলো করে আসতেছি। আমরা ঘুম থেকে উঠছি, আমরা ডিসাইড করছি ক্লাসে যাবো নাকি না। না গেলে ওখানে আমরা টার্মিনেট করে ফেলতেছি। And if we go then we get ready, we have breakfast, we decide how to go to break. Depending on কোনটা
এফিশিয়েন্ট হবে। এগেইন এফিশিয়েন্ট হবে আ এফিশিয়েন্সি কিন্তু আবার ডিপেন্ড করতেছে আপনাদের সিচুয়েশন এর উপর। ওয়েদার কিরকম বা আমাদের টাইম কনস্ট্রেইন্ট কিরকম বা অন্য কোনো ফ্যাক্টরস এর উপর। দেন উই চুজ দ্য মোস্ট এফিশিয়েন্ট মিডিয়াম। দেন আমরা ব্র্যাকেট রিচ করে এগেইন আমরা লিফট বা এসকেলেটরও চুজ করি। এটাও কিন্তু চুজ করি কি কোনটাতে আমাদের ফাস্টার হবে। রাইট? আ তারপরে আমরা ক্লাসরুমে রিচ করি অ্যান্ড ক্লাসটা অ্যাটেন্ড করতে পারি। সো খুবই ইজি একটা এক্সাম্পল। সো নাও ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড রাইট যে আমরা অ্যালগরিদম কিন্তু ডেইলি লাইফে করে আসতেছি। আমরা কোনো একটা স্পেসিফিক টাস্ক কমপ্লিট করার জন্য কিছু আ স্টেপ ফলো করে আসতেছি। দেন উই আর মেকিং সাম ডিসিশনস। উই আর অলসো চুজিং দ্য মোস্ট এফিশিয়েন্ট ওয়ে টু ফিনিশ দ্য টাস্ক। সো আমি কিন্তু অনেকগুলা ইম্পোর্টেন্ট কথা বলে ফেলছি এই এক্সাম্পলের মাধ্যমে। আ এটা একটু ফোকাস করেন যে এই যে এফিশিয়েন্সি ওয়ার্ডটা ইউস করতেছি, এটা ইস ভেরি ইম্পোর্টেন্ট। মানে একটা সলিউশনকে কিন্তু আমরা অনেকভাবে সলভ করতে পারি। তাই না? এই যে ব্র্যাকে আসাটা যেটা বললাম, এটা কিন্তু যেটা বলতেছিলাম বাস দিয়ে আসা যায়, কার দিয়ে আসা যায়, হেঁটে আসা যায়, অনেকভাবে আসা যায়। বাট আমরা কি করি? আমরা ট্রাই করি যে কোনভাবে আসলে আমাদের মোস্ট এফিশিয়েন্ট হবে, রাইট? এখন এফিশিয়েন্ট ওয়ার্ডটা আবার এটাও কিন্তু ভ্যারি করতেছে সিচুয়েশন ওয়াইজ। এই এফিশিয়েন্ট ওয়ার্ডটা কি মানে কি এটা যে ফাস্টেস্ট ওয়ে নাকি মোস্ট সেইফেস্ট ওয়ে? আপনি বাইক দিয়ে আসতেছেন বাট বাইকে তো অ্যাক্সিডেন্টস বেশি হয়। কিন্তু বাইকে আবার ফাস্ট আসা যায়। এগেইন সো এইটা কিন্তু আমাদের প্রবলেমের উপর মানে ভ্যারি করতে পারে। আপনাদের প্রবলেম যদি আস্ক করে যে আপনার সবচেয়ে ফাস্ট ভাবে আসতে হবে, তখন আপনি ফাস্টেস্ট মিডিয়াম ইউজ করবেন। যদি বলে না সেফেস্ট ওয়েতে আসতে হবে, তখন আপনি আ ধরেন গাড়ি দিয়ে আসতেছেন। ঠিক আছে? ওকে, নেক্সট। এখানে খেয়াল করেন কি লেখা আছে যে একটা অ্যালগরিদমকে জাজ করার জন্য বা একটা অ্যালগরিদম কতটুক ভালো সেটাকে জাজ করার জন্য ২ টা মেইন ক্রাইটেরিয়া আছে। আ ফার্স্ট ওয়ান ইস কারেক্টনেস। আমি আবার এটা লিখি। ক্রাইটেরিয়া ফর জাজিং অ্যান অ্যালগরিদম। ওয়ান ইস কারেক্টনেস। এটা আগে বুঝে আসি। কারেক্টনেস মানে হচ্ছে যে আপনার যে অ্যালগরিদমটা ডিজাইন করছেন, can that algorithm solve the problem in a finite number of steps? আচ্ছা, এখানে একটা জিনিস বুঝতে হবে। আমরা একটু আ উপরের এক্সাম্পল থেকে আবার বুঝায় আসি। এই যে একটা ব্লাক বক্স আঁকছিলাম, যেখানে কিছু ইনপুট নিতেছে অ্যান্ড কিছু আউটপুট দিতেছে, রাইট? ওকে। এখন এই এক্সাম্পলটাকে আমি নিচে আ আবার আঁকি। এবার ব্লাক বক্স না দিয়ে এটার নাম দিব একটা ডিফারেন্ট জিনিস। নাম দিলাম অ্যাডার। অ্যাডার কি? অ্যাডার একটা ধরে নিতে পারেন একটা ক্যালকুলেটর which takes numbers or 2 numbers and ওদেরকে সাম করে আউটপুট দেবে। তার মানে সে A প্লাস B করবে and C দিবে। এখান থেকে আমার ইনপুট A আসতেছে, ইনপুট B আসতেছে, যাবে C এরকম একটা জিনিস। ঠিক আছে? সো ধরেন আমার এখানে আমি পাস করলাম 2, এখানে পাস করলাম 3। তাহলে 2 আর 3 এড হয়ে অ্যান্সার আসবে কি? 5, রাইট? এটা কিন্তু একটা অ্যালগরিদম। আমার এই যে ব্লাক বক্সটা মাঝখানে এখানে কিছু কোড আছে। কোডটা আপনারা বুঝতেই পারতেছেন। I hope you guys have the basic coding knowledge যে ২ টা নাম্বারকে ভ্যারিয়েবল এ স্টোর করে কিভাবে এড করতে হয় অ্যান্ড রিটার্ন করতে হয়। এটা ধরেন ভিতরে লেখা আছে। এখানে কিছু কোড লেখা আছে। হ্যাঁ? সে ২ টা নাম্বারকে নেয়, ২ টা নাম্বারকে এড করবে অ্যান্ড রিটার্ন করে দিবে। এবার আসেন। কারেক্টনেস এর কথা বলতেছিলাম, রাইট? এই যে 2 আর 3 কে এড করে 5 আসছে, এটা একটা কারেক্ট অ্যান্সার দিছে। আ একটা ইম্পোর্টেন্ট প্রপার্টি জানতে হবে অ্যালগরিদমের। সেটা হচ্ছে এই যে আমার অ্যান্সারটা রিটার্ন করতেছে, এই অ্যান্সারটা কিন্তু ফাইনাইট নাম্বার অফ স্টেপস এ দিতে হবে। মানে এমন হতে পারবে না যে 2 আর 3 কে সে এড করতে, করতে এই ভিতরে কোনো একটা লুপে স্টাক হয়ে গেছে। কোনো একটা লুপে স্টাক হয়ে গেছে, অ্যান্সারটা আর আসতেছে না। এটা হইতে পারবে না। একটা অ্যালগরিদমের আপনার আউটপুটে মাস্ট রিচ করতে হবে ইন আ ফাইনাইট অ্যামাউন্ট অফ টাইম। কারেক্ট? সো কোনো লুপে আমরা কোডে অনেক সময় লুপ ডিজাইন করি বা রিকারশন করি, এমনভাবে করি যে এটা স্টাক হয়ে যায় মানে আউটপুট আর আসে না। ওটাকে কিন্তু একটা ভ্যালিড অ্যালগরিদম বলতে পারি না আমরা। সো অ্যালগরিদম মাস্ট মানে অ্যান অ্যালগরিদম মাস্ট টার্মিনেট বা মাস্ট রিচ ইটস আউটপুট। ঠিক আছে? আচ্ছা। অ্যান্ড কারেক্টনেস এ আরো কিছু জিনিস আছে।
এই যে 2 আর 3 তে 5 আসলো, এটা আমাকে কারেক্টলি দিতে পারছে। বাট এখন যদি আমার 2 আর 3 বাদ দিয়ে এখানে দিলাম আ 300, এখানে দিলাম 500, অ্যান্সার কি আসার কথা? আসার কথা হচ্ছে কি 200 প্লাস 300 প্লাস 500 800 আসার কথা। বাট সাপোজ 800 না এসে 900 চলে আসছে। সো এই অ্যান্সারটা কি কারেক্ট হইছে? obviously not, অ্যান্সারটা কি ভুল আসতেছে। সো এটা একটা ইম্পোর্টেন্ট জিনিস যে আপনি একটা অ্যালগরিদম ডিজাইন করছেন, বাট অ্যালগরিদমে আপনি কয়েকটা ইনপুট দিছেন, তার জন্য কারেক্ট আউটপুট আসতেছে। বাট কোনো একটা ইনপুট আছে যার জন্য কাজ করতেছে না। তাহলে কিন্তু আপনার অ্যালগরিদমটা একটা আ প্রপার অ্যালগরিদম হয়নি। মানে আপনার প্রত্যেকটা প্রবলেম ইনস্ট্যান্স এর জন্য বা প্রত্যেকটা ইনপুটের জন্য আপনার কারেক্ট আউটপুট দিতে পারতে হবে। ঠিক আছে? সো এটা এখানে লেখা আছে দেখবেন ফার্স্ট লাইনে যে, "An algorithm for a computational problem is correct if every problem instance" আপনি যত প্রবলেম দেন না কেন, "provided as input halts or finishes its computing in finite time" যেটা বলছিলাম লুপে আটকা যেতে পারবে না, "and outputs the correct solution to the problem instance." সো তার অ্যান্সার বা আউটপুটটা তো কারেক্ট হইতেই হবে ফর এভরি প্রবলেম ইনস্ট্যান্স অ্যান্ড অলসো a finite amount of টাইমে দিতে হবে। ওকে। এখন একটা প্রবলেম মানে একটা অ্যালগরিদম কারেক্ট হওয়ার আগে আপনার প্রবলেম মানে অ্যালগরিদমের যে প্রবলেমটা সেটা প্রপারলি ডিফাইন করতে হবে। মানে কি? আমি আবার এই আমার অ্যাডার এক্সাম্পল এ ব্যাক আসি। এই যে আমি বলছি অ্যাডারটা কি করে? নাম্বারগুলোকে এড করে। এখন আপনার যে মানে প্রবলেমটা আছে, প্রবলেম ডেসক্রিপশন টা আছে। আমি কি বলছি যে নাম্বার এই যে A আর B এই নাম্বারগুলা কি নেগেটিভ হইতে পারবে? বা এই নাম্বারগুলার রেঞ্জটা কি? এই নাম্বারগুলা কি ইটস জাস্ট সিঙ্গল ডিজিট নাম্বারস? ইভেন নাম্বারস আ ওরা কি জাস্ট নাম্বারস নাকি ওরা ক্যারেক্টারস হইতে পারে বা ওরা কি স্ট্রিংস হইতে পারে বা A আর B কি লিস্ট হইতে পারে নাকি না? রাইট? ডেটা টাইপটা কি? এগুলা কিন্তু ডিফাইন করে বলি নাই। রাইট? সো এখানে কিন্তু একটা প্রবলেম আছে। আমরা যদি প্রবলেমটাকে প্রপারলি ডিফাইন না করতে পারি বা প্রিসাইজলি ডিফাইন না করতে পারি, আমাদের অ্যালগরিদম কিন্তু কারেক্টলি আমরা আ বিল্ড আপ করতে পারব না। সো প্রবলেমে কিন্তু দ্য প্রবলেম মাস্ট ডেসক্রাইব যে আমাদের ইনপুট গুলার আ কি টাইপের হবে বা ইনপুট গুলার কনস্ট্রেইনটস কি? ইনপুট গুলা কি আ মানে নেগেটিভ হইতে পারবে নাকি না? বা ইনপুট গুলার এট ম্যাক্স হাইয়েস্ট কত হইতে পারবে? আ তারপর এখানে যে আমি A আর B ২ টা নাম্বার নিচ্ছি। এটা কি ৩ টা নাম্বারের জন্য কাজ করবে নাকি না? সো এইসব কেসেস গুলো কিন্তু ডিফাইন করতে হবে প্রবলেম ডেসক্রিপশন এ। অ্যান্ড আউটপুট, এই যে আউটপুটটা আসতেছে, এটা আমি আরেকটা ডিফারেন্ট এক্সাম্পল দিয়ে বলি। আ ধরেন হচ্ছে আমি আপনাকে বললাম যে অনেকগুলা স্টুডেন্ট আছে। আপনার কাজ হচ্ছে স্টুডেন্ট থেকে বেস্ট স্টুডেন্টকে পিক করা। মানে আউট অফ ধরেন 100 স্টুডেন্টস আপনার একটা বেস্ট স্টুডেন্টকে পিক করতে হবে। এখন কি বুঝতেছেন এটাতে? আমার আউটপুটটা কি হবে? বেস্ট স্টুডেন্ট। বাট হোয়াট ইস বেস্ট? মানে বেস্ট ওয়ার্ডটা কিন্তু প্রপারলি ডিফাইন না। বেস্ট মানে কি এইটা যে আ যে স্টুডেন্টটার হাইয়েস্ট মার্কস পাইছে? নাকি বেস্ট স্টুডেন্টটা মানে হচ্ছে যে স্টুডেন্টটা আ মোস্ট হ্যান্ডসাম লুকিং, রাইট? বা বেস্ট মানে হচ্ছে যে স্টুডেন্টটা সবচেয়ে সবচেয়ে টল। মানে বেস্ট ওয়ার্ডটা ইস নট ডিফাইন্ড। বেস্ট মানে তো অনেক কিছু হতে পারে। স্টুডেন্ট হিসেবে বেস্ট হইতে পারে, আ বা অন্য কোনো টার্মস এ বেস্ট হইতে পারে। সো আপনার প্রবলেম ডেসক্রিপশন এ ইনপুট তো ডিফাইন থাকতেই হবে যে ইনপুটের কনস্ট্রেইনটস কি, ইনপুট কি অ্যালাও করে, কি ডেটা টাইপ হইতে হবে। বাট আ অলসো আউটপুটটাও কিন্তু ডিফাইন থাকতে হবে যে আউটপুটটা প্রপারলি কি মিন করতেছে। ambiguity থাকতে পারবে না। ঠিক আছে? সো আর এখন আপনার অ্যালগরিদম ধরেন আপনার প্রবলেমটা পারফেক্টলি ডেসক্রাইবড আছে। আপনি অ্যালগরিদমটা ডিজাইন করছেন। এখন আপনি বুঝবেন কিভাবে যে আপনার অ্যালগরিদমটা কারেক্টলি আ সলিউশন দিতে পারতেছে নাকি না? বেস্ট ওয়ে ইস টু থিংক অ্যাবাউট কাউন্টার এক্সাম্পলস। এমন কাউন্টার এক্সাম্পলস আপনি দেওয়ার ট্রাই করবেন বা কর্নার কেসেস যেটা দিয়ে আপনার অ্যালগরিদমটা প্রপারলি অ্যান্সার করতে পারবে না। কি বললাম? যে আপনি একটা অ্যালগরিদম বিল্ড করছেন। এখন আপনি টেস্ট করতে চান যে আপনার অ্যালগরিদম আ রোবাস্ট নাকি না। মানে ও কি সব ধরনের প্রবলেমকে সলভ করতে পারে নাকি না। বেস্ট ওয়ে ইস টু ফাইন্ড গুড কাউন্টার এক্সাম্পলস।
আপনি এমন এক্সাম্পলস বা ইনপুট দিবেন, যেই ইনপুট ইউজুয়ালি মাথায় আসবে না। বাট একটু চিন্তা করে, একটু ক্রিটিক্যালি চিন্তা করে আপনি বের করবেন যে, আচ্ছা আ আমার এই ইনপুটের জন্য কি কাজ করতে পারে? একটু ট্রাই করে দেখি। সো ডিফারেন্ট কাউন্টার এক্সাম্পলস যখন আপনি পাস করবেন আপনার অ্যালগরিদমে অ্যান্ড যদি ওই কাউন্টার এক্সাম্পলস গুলো দিতে পারে অ্যান্সার পারফেক্টলি তাহলে আপনার অ্যালগরিদম ইস গুড। বাট যদি এরকম হয় যে কিছু এক্সাম্পল এর জন্য কাজ করতেছে না, তখন বুঝবেন যে না আপনার অ্যালগরিদমে কোনো একটা ফ্ল আছে। ওকে, কারেক্টনেস গেল। নেক্সট কামস এফিশিয়েন্সি। আ আমি এখানে লিখে ফেলি এফিশিয়েন্সি। ওকে। এফিশিয়েন্সির ব্যাপারে একটু আসি। এফিশিয়েন্সি মানে কি? যে আপনি যে অ্যালগরিদমটা বানাইলেন, how much resources it in terms of memory and time does it take to execute? এটা মানে কি? যে আপনি যে অ্যালগরিদমটা ক্রিয়েট করলেন বা ডিজাইন করলেন, এই অ্যালগরিদমটা কতটুক রিসোর্স দিচ্ছে? রিসোর্স বলতে কি বুঝাচ্ছি আমি? এখন এই কথাটা আমি একটুখানি লিখে দেই যে রিসোর্সেস মানে এখানে হচ্ছে আপনার ২ টা জিনিস হইতে পারে। একটা হচ্ছে মেমোরি, একটা হচ্ছে টাইম। ওকে? আ এই কথাটা বারবার আমি বলব আমার থ্রু আউট মাই ভিডিওস বা এই কোর্সে। বিকজ এই কোর্সে আমরা ট্রাই করতেছি যত কম রিসোর্স লাগা যায়। স্পেসিফিক্যালি টাইমটাতে আমরা বেশি ফোকাস করব। আমি মেমোরিটা বুঝে আসি। মেমোরি মানে কি? এই যে আপনি অ্যালগরিদমটা বিল্ড করতেছেন, হ্যাঁ? অ্যালগরিদম বিল্ড করতেছেন। আ ধরেন একটা কোড লিখতেছেন, একটা প্রোগ্রাম লিখতেছেন। প্রোগ্রামে আমরা লিখি না যে a equals to 1 এরকম লিখতে পারি। একটা ভ্যারিয়েবলের নাম্বার সেভ করতে পারি। রাইট? একটা ইন্টিজার সেভ করতে আমাদের কত বিটস লাগে জানেন এটা? একটা ইন্টিজার সেভ করতে আমাদের 32 বিটস লাগে। ওকে? মানে 4 বাইট অর 32 বিটস। সো বুঝতে পারতেছেন যে যখন আমি একটা কোড লিখি বা আমরা যখন একটা কোড লিখি, একটা কোডে আমরা অনেক জায়গায় কিন্তু ভ্যারিয়েবল সেট করি, ইন্টিজার সেভ করি, দেন লিস্ট সেভ করি। সবগুলোর জন্যই কিন্তু আমাদের কিছু বিটস অকুপাই হইতেছে। অ্যান্ড এই বিটস গুলা কোত্থেকে অকুপাই হইতেছে? ফ্রম RAM। আমরা হোপফুলি আমরা সবাই কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে আইডিয়া আছে যে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ বা ফোনেও RAM বলে একটা জিনিস আছে, র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অ্যান্ড এই RAM-এই কিন্তু আমাদের এই প্রোগ্রামগুলা স্টোর হইতেছে। তো আমাদের RAM কিন্তু আ ইনফিনিট না, রাইট? আমাদের RAM কিন্তু লিমিটেড আ স্টোরেজ আছে। সাপোজ আমার RAM হচ্ছে 32 জিবি। আপনাদের হইতে পারে 16, হইতে পারে 4, হইতে পারে 8 বা 64, হ্যাঁ? সো আমরা যদি এমনভাবে প্রোগ্রামটা লিখি যে আমাদের এই 32 জিবির অলমোস্ট পুরাটাই ফুল হয়ে যায় বা ফুল হয়ে যায়, তখন কিন্তু আমাদের পিসিটা ক্র্যাশ করবে বা অনেক সময় আপনারা কিন্তু দেখেন যে পিসি হ্যাং হয়ে যাচ্ছে। কোড করতে গিয়ে হ্যাং হয়ে যাচ্ছে। বা যে লুপে স্টাক হয়ে গেলে হ্যাং হয়ে যাচ্ছে। আ এটার রিজন হচ্ছে আমাদের RAM তখন ফুল হয়ে যায়। হ্যাঁ? RAM ফুল হয়ে গেলে কিন্তু আমাদের পিসি তখন ঠিকমতো কাজ করে না। সো আমাদের অবজেক্টিভ বা এইম কি হবে? যত কম মেমোরি ইউজ করা যায়, যত ফ্রি রাখা যায় আমাদের RAM কে। ওকে? সো দিস ইস দ্যা মেমোরি পার্ট। টাইম মানে কি? আচ্ছা, এখন টাইমটা বুঝতে হবে। টাইমটা আসে কার থেকে? আসে সিপিইউ থেকে। সিপিইউ। সিপিইউ আমরা সবাই জানি সিপিইউ কি? প্রসেসিং ইউনিট বলে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ কিন্তু আমাদের এগেইন পিসি, ল্যাপটপ, ফোন যেখানেই বলেন সব আ টেকনোলজিতেই সিপিইউ থাকে। এটা হচ্ছে আমাদের ব্রেইন মানে আমাদের টেকনোলজির ব্রেইন আরকি। সো সিপিইউ তে কিন্তু একটা ক্লক স্পিড থাকে, রাইট? মানে এত হার্টজ এর ফ্রিকোয়েন্সি থাকে। এখন এগেইন আমাদের ওই ফ্রিকোয়েন্সিটাও কিন্তু একটা লিমিটেড ফ্রিকোয়েন্সি। আমাদের কিন্তু ইনফিনিটলি ফাস্ট সিপিইউ না। আমাদের সিপিইউ এর কিছু একটা আ ফিক্সড রেট আছে বা কি বলে ক্লক রেট আছে। এখন আমরা ট্রাই করব কি যে আমাদের আ এমনভাবে অ্যালগরিদমটাকে ডিজাইন করতে সো দ্যাট আমাদের সিপিইউটা as fast as possible ওটাকে রান করতে পারে। যত ফাস্ট রান করা যায়। রাইট? একটা প্রবলেম কিন্তু অনেকভাবে বিল্ড করা যায়, ডিজাইন করা যায়। বাট যেই প্রোগ্রামটা আ কম রিসোর্স নেয় বা কম মেমোরি নেয় অ্যান্ড কম টাইম লাগায়, আমাদের সিপিইউর উপরে কম প্রেশার পড়ে, সেই প্রোগ্রামটাই কিন্তু বা সেই অ্যালগরিদমটাই কিন্তু আমরা বেস্ট অ্যালগরিদম হিসেবে কনসিডার করতে পারি। সো আমাদের এই কোর্সে আমরা কিন্তু এই টাইমটা নিয়ে একটু ফোকাস থাকবো বেশি। আ হোপফুলি ডেটা স্ট্রাকচারস নিয়ে আপনাদের আইডিয়া আছে। সিএসই 220 তে পড়ানো হয়। ডেটা স্ট্রাকচার এ আমরা দেখছিলাম কিন্তু কিভাবে মেমোরিটাকে ইউটিলাইজ করা যায়। মানে কিভাবে
আহ, ওই যে লিঙ্ক লিস্ট, আপনারা লিঙ্ক লিস্ট পড়ছেন, অ্যারে পড়ছেন, হিপ পড়ছেন, ওখানে দেখছেন যে স্পেস কমপ্লেক্সিটি বলে একটা কথা ছিল। আমরা এই কোর্সেও মাঝে মধ্যে স্পেস কমপ্লেক্সিটি নিয়ে কথা বলবো, বাট এই কোর্সে ইজ মোর ফোকাসড অন টাইম কমপ্লেক্সিটি। ওকে, আচ্ছা। সো ফর্মাল ডেফিনিশন আসি। এতক্ষণ আমরা ইনফর্মাল কিছু ডেফিনিশন শুনলাম, অ্যালগরিদমের কিছু এক্সাম্পল শুনলাম। ফর্মাল ডেফিনিশন বা বইয়ের ডেফিনিশন অনুযায়ী অ্যালগরিদম কি? ফাইনাইট সেট অফ স্টেটমেন্টস দ্যাট গ্যারান্টিজ অ্যান অপটিমাল সলিউশন ইন আ ফাইনাইট ইন্টারভাল অফ টাইম। Okay? Again, formal definition is not very important to memorize. আপনি হচ্ছে বুঝাইতে পারলেই হইছে যে অ্যালগরিদম জিনিসটা কি। রিয়েল লাইফ এক্সাম্পলস অলরেডি বলে দিছি, বাট আরো কিছু দেওয়া আছে। সাপোজ এখানে ইন্টারনেট নিয়ে কথা আছে। এই যে আপনারা আমার ভিডিও দেখতেছেন রাইট নাও, কিভাবে দেখতেছেন? থ্রু ইউটিউব। ইউটিউব কিভাবে দেখতেছেন? থ্রু ইন্টারনেট, রাইট? বা আমরা যে চ্যাট করি উইথ আওয়ার ফ্রেন্ডস, এটা কিভাবে পসিবল হচ্ছে? এটা তো আগে পসিবল ছিল না। এগেইন, থ্যাঙ্কস টু ইন্টারনেট, রাইট? এই ইন্টারনেটটা কি? ইজ আ নেটওয়ার্ক। অ্যান্ড নেটওয়ার্কে যখন আপনি একটা মেসেজ পাঠান ফ্রম ফ্রম মানে ফ্রম ইউ টু ইয়োর ফ্রেন্ড, যে ধরেন অনেক দূরে আছে, এই মেসেজটা কিন্তু আমি একটু যদি জাস্ট দেখাই একটা এক্সাম্পল দিয়ে যে ধরেন এখানে আপনি আছেন, আপনার ফ্রেন্ড এখানে আছে, দিস ইজ ইউ, দিস ইজ ইয়োর ফ্রেন্ড, অ্যান্ড মেসেজটা কিভাবে যায়? আপনার রাউটার থেকে রাউটার যায়। ওকে, এটা আপনারা নেটওয়ার্কিং কোর্সে পড়বেন। সো আমি একটা রাউটার আঁকি, রাউটারটাকে ইউজুয়ালি এভাবে আঁকে, একটা গোল দিয়ে ক্রস, অ্যান্ড আপনার ফ্রেন্ডের যে রাউটারটা আছে ওরটা এখানে আছে। আচ্ছা, এখন নেটওয়ার্ক বা ইন্টারনেট কিন্তু একটা হিউজ নেটওয়ার্ক, মানে হিউজ নেটওয়ার্ক, মিলিয়ন্স অফ রাউটার্স বা কানেকশনস আছে। ধরেন এখানে রাউটার আছে, এখানে রাউটার আছে। আমি জাস্ট ছোট করে দেখাচ্ছি। রিয়েল লাইফে ইটস ভেরি হিউজ। সো এরকম এখানে নেটওয়ার্ক, এখানে নেটওয়ার্ক, এভাবে আছে। সো আপনার মেসেজটা, আপনি এখানে আছেন, রাইট? এখান থেকে যে আপনার মেসেজটা আমি এভাবে দেখাই। এখান থেকে যে আপনার মেসেজটা এখানে রিচ করবে, এটা কিন্তু মাল্টিপল ওয়ে আছে। মানে আ আপনি চাইলে এভাবে যাইতে পারেন, আবার কি এভাবে ঘুরে যেতে পারেন, আবার এভাবে যেতে পারেন। রাইট? অনেক ধরনের ওয়ে আছে। সো এই যে কোন ওয়েতে গেলে, রিমেম্বার আমরা কিন্তু ওই যে একটা এক্সাম্পল এ বলছিলাম এফিশিয়েন্ট ওয়ার্ডটা ইউস করছিলাম। এফিশিয়েন্ট টা কিন্তু বলছিলাম ভ্যারি করে কনটেক্সট টু কনটেক্সট। সো এইখানেও আমরা কোন ওয়েতে গেলে, ইউজুয়ালি যখন মেসেজ আমরা সেন্ড করি, এফিশিয়েন্সিটা মানে মেইনলি ডিপেন্ড করে হচ্ছে আপনার কোন ওয়েতে আরো ফাস্টার ট্রাভেল করা যায়। সো এখানে এগেইন অনেক ঘুরেও আসতে পারতাম আমরা, আবার নিচ দিয়ে ডিরেক্টলিও আসতে পারতাম, আবার উপর দিয়েও যাওয়া যায়। অনেক ধরনের ওয়ে আছে। সো যেই পাথ দিয়ে গেলে সবচেয়ে এফিশিয়েন্টলি বা সবচেয়ে ফাস্ট যাওয়া যাবে, সে ওই পাথটাকে চুজ করবে। এটা কিন্তু একটা অ্যালগরিদমের থ্রু দিয়ে হচ্ছে। অ্যান্ড we'll learn this in the next few chapters. একটা অ্যালগরিদম আছে, ওটার নামটা বলে দিই। নামটা হচ্ছে ডায়াস্টাস অ্যালগরিদম। সে হচ্ছে শর্টেস্ট পাথ বের করে দেয়। একটা প্লেস থেকে আরেকটা প্লেস যাওয়ার শর্টেস্ট ডিসটেন্স বের করে দেয়। এটা একটা অ্যালগরিদম। ওকে। আরেকটা এক্সাম্পল এখানে বলা আছে। সেটা হচ্ছে আ আপনারা অনেক সময় জিপ ফাইল ইউজ করছেন, রাইট? যেখানে হচ্ছে আমরা একটা ফাইলকে কম্প্রেস করি, এক্সট্রাক্ট করি। কম্প্রেস করলে কি হয়? একটা বড় ফাইলের বিট সাইজ কমে আসে। সো অনেক সময় অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় লাগে আমাদের। আমাদের একটা লিমিটেশন থাকে যে 10 এমবির মধ্যে হইতে হবে। সো অনেক সময় আমাদের ফাইলের সাইজ এক্সিড করে ফেলে। দেন আমরা জিপ ফাইলে কম্প্রেস করে তারপরে .zip ফাইল পাঠাই। সো এটা করে কি লাভ হয়? ওই যে যেটা বলছিলাম, আমাদের সাইজ কমে আসে। বাট আমাদের ইনফরমেশন কিন্তু লস হয় না। এই কাজটাও কিভাবে হচ্ছে? আমরা যদিও কম্পিউটারে জাস্ট রাইট ক্লিক করে মানে আ জিপ ফাইল ক্রিয়েট করে ফেলতেছি, বাট এটার আন্ডারে কিন্তু একটা অ্যালগরিদম কাজ করতেছে। এগেইন এটাও আমরা পরে শিখব। অ্যান্ড দিস অ্যালগরিদম ইজ কল্ড হাফম্যান কোডিং। ঠিক আছে? এটার কাজ হচ্ছে আপনাকে ফিউয়ার বিটস দিয়ে ইউ ক্যান স্টোর ইনফরমেশন, বাট কোনো ইনফরমেশন লস হবে না। ওকে। নেক্সট কামস অ্যালগরিদম স্পেসিফিকেশন, মানে কোন জিনিস আপনার একটা অ্যালগরিদমে থাকতে হবে। আচ্ছা, এখানে আসি, আমি একটু লিখি। অ্যালগরিদম স্পেসিফিকেশন
Specifications. ওকে, ওয়ান বাই ওয়ান আমরা আসি। ইনপুট, আচ্ছা, ইনপুট আমরা যদি একটু আমি পাশে এটা লিখি, ওই যে আমাদের আগের এক্সাম্পলটাই অ্যাডার, রিমেম্বার অ্যাডার ছিল? সো অ্যাডারে কি ছিল? অ্যাডারে কিন্তু বলছিলাম ২ টা নাম্বার যাবে। A, B আর C প্রডিউস করবে। C টা কি? C টা হচ্ছে the summation of A and B। বাট এটা একটু বুঝতে হবে যে আপনি যে অ্যালগরিদম ডিজাইন করতেছেন, এখানে আপনার ইনপুট তো আছে, বাট ইনপুট থাকা নট অলওয়েজ নেসেসারি। হ্যাঁ? সো এমন হইতে পারে যে আপনার অ্যালগরিদমটাতে কোনো ইনপুট নিতেছে না। সে জাস্ট প্রসেস করতেছে অ্যান্ড অ্যান্সার দিতেছে। মানে কোনো ইনপুট নাই। এখানে দেখেন কি লেখছে? Every algorithm must take 0 or more number of input values from the external। আমার অ্যাডার এক্সাম্পলে কি ছিল? ২ টা ইনপুট ছিল A আর B, আর একটা আউটপুট ছিল। বাট এমনও কেস আছে যেখানে কোনো ইনপুট আমরা প্রোভাইড করি না। আমরা ইউজাররা কোনো ইনপুট প্রোভাইড করি না। আমরা জাস্ট প্রবলেমটা দেই। জাস্ট প্রবলেমটাতে সে সলভ করে একটা অ্যান্সার দেয়। কোনো এক্সটার্নাল ইনপুট দেওয়া লাগে না। এরকমও কেস আছে। ওকে, দিস ইস দ্য ইনপুট। সো ইনপুটে বুঝতে হবে যে আপনার কি আছে? 0, 1, 2 till n নাম্বার অফ ইনপুটস, মানে আপনার 0 টা ইনপুট হইতে পারে, মানে কোনো ইনপুটই নাই। ১ টা হইতে পারে, ২ টা হইতে পারে, অনেকগুলো হইতে পারে। তাই আমি n লিখছি। আচ্ছা, আউটপুটের সময় this is important, আউটপুটে আপনার 0 আউটপুট হতে পারবে না। You must have at least 1 আউটপুট। সো এখানেও 1 আউটপুট, 2 আউটপুট, 3 ডট, ডট n। সো এই যে আমার এরর এক্সাম্পলে C টা আসছে, এই C টা আসাটা মাস্ট। মানে আপনার আউটপুটটা আসতে হবে। ঠিক আছে? সো এমন হইতে পারবে না যে আপনার ইনপুট নিলো, প্রসেস করলো, বাট সেখানেই শেষ। কোনো আউটপুট আসে নাই। কোনো একটা আউটপুট আসতে হবে। ওকে? আচ্ছা, নেক্সট ডেফিনিটনেস। ডেফি আচ্ছা, এটা মানে কি বুঝাই? একটু এখান থেকে পড়ি। Every instruction or statement in an algorithm must be unambiguous। একটু দেখাই আমি। ধরেন আ এমন আছে। আপনি লিখছেন কি? একটা লাইনে যে if আ x equals to, বা না, আমি এরর এক্সাম্পলটাতেই আসি। If ধরেন a equals to 0, print print ধরেন হচ্ছে 0 or এটা কোটেশন দিলাম আরকি, or 1। একটা এক্সাম্পল, র‍্যান্ডম এক্সাম্পল দিলাম। এটা মানে কি বুঝতেছেন? এই লাইনটার মানে? আমি এটা সিম্পল ইংলিশে লিখছি, কোনো সিনট্যাক্স ছাড়া। মানে ধরেন এই যে এই A টা আছে আমার অ্যাডারে A টা, যদি A এর ভ্যালুটা 0 হয়ে যায়, তখন আপনি কি প্রিন্ট করবেন? 0 প্রিন্ট করবেন বা 1 প্রিন্ট করবেন। এটার মানে কি? একটু কনফিউজিং লাগতেছে না? যে আমার A 0 আসলো, আপনি এখন কি 0 প্রিন্ট করবেন নাকি 1 প্রিন্ট করবেন? আপনার আপনার স্টেটমেন্ট বা ইনস্ট্রাকশন এ এভাবে লেখা আছে। প্রিন্ট 0 or 1। সো এরকম ambiguous স্টেটমেন্ট থাকতে পারবে না। ক্লিয়ার হইতে হবে যে আপনার A 0 আসছে, ওকে প্রিন্ট 0, ডান। বাট প্রিন্ট 0 অর প্রিন্ট 1, মানে এখানে একটা চয়েস চলে আসতেছে। আপনি তো মানে কনফিউজিং হয়ে যাচ্ছে, যে ডাবল মিনিং হয়ে যাচ্ছে, রাইট? এরকম ambiguous হতে পারবে না। ওকে, নেক্সট ফাইনাইটনেস। এটা নিয়ে অলরেডি আমি বলে ফেলছি। ফাইনাইটনেসটা মনে আছে? যে আমাদের অ্যালগরিদমটা শেষ হইতে হবে। কখনো কোনো লুপে স্টাক হয়ে যেতে পারবে না। It must terminate, it must give an answer, it must produce some results within a finite number of steps। ওকে? আচ্ছা, লাস্টলি effectiveness। effectiveness-টা কি? এটা আর বলি। এগেইন আপনাদের প্রোগ্রাম বা আপনারা আপাতত কোড চিন্তা করেন। এই কোডের মাঝখানে আপনি একটা লাইন লিখছেন যে এগেইন if ধরেন এবার b equals to 0, আর এখন এখানে একটা বিশাল ম্যাথমেটিক্যাল কন্ডিশন নিয়ে আসছেন। একটা বা অনেক বড় একটা ফর্মুলা বানায় ফেলছেন যে তাইলে আ a প্লাস b ইনটু 10 মাইনাস 6 পুরাটা ডিভাইড বাই 100 মাইনাস ডট, ডট, ডট অনেক কিছু, একটা বিশাল একটা
মানে ম্যাথ নিয়ে আসছেন, একটা ভেরি কমপ্লিকেটেড স্টেটমেন্ট নিয়ে আসছেন। হ্যাঁ? ই আমাদের অ্যালগরিদমে আমরা এরকম আ খুবই কমপ্লিকেটেড স্টেটমেন্ট রাখি না। আমরা কি করি? আমাদের প্রত্যেকটা ইনস্ট্রাকশন শুড বি বেসিক এনাফ টু বি ক্যারিড আউট। হ্যাঁ? অ্যান্ড ইট মাস্ট বি ফিজিবল। আপনি এমন একটা স্টেটমেন্ট লিখে দিলেন বা এমন একটা ইনস্ট্রাকশন লিখছেন যেটা রান করতেও পারে, নাও করতে পারে। রাইট? এমন একটা ধরেন প্রবাবিলিটি-টবাবিলিটি মিলায়ে মড, আ ডিভিশন অনেক ধরনের স্টেপস একসাথে কম্বাইন করে একটা বিশাল কমপ্লিকেটেড একটা স্টেটমেন্ট বানায় ফেলছেন। যেটা হচ্ছে মাঝে মধ্যে কাজ করে, মাঝে মধ্যে কাজ করে না বা বুঝতে হার্ড হচ্ছে। মানে কোন ইউজার দেখে বুঝতে পারতেছে না। এরকম একটা কমপ্লিকেটেড স্টেটমেন্ট আমরা অ্যালগরিদমে রাখি না। ওকে? আমরা কোডে লিখতে পারি, আ বাট অ্যালগরিদম যখন আমি ডিজাইন করব, তখন এরকম একটা কমপ্লিকেটেড স্টেটমেন্ট আমরা রাখবো না। We will make sure যে each of the instruction is very is মানে basic enough to be carried out and it must be feasible. Okay? আচ্ছা। Again, to analyze algorithms এটা নিয়ে অলরেডি বলে ফেলছিলাম যে memory and computational time, যে আমরা অ্যালগরিদমকে এনালাইজ করার জন্য আমরা ২ টা ফ্যাক্টর দেখব, সেটা হচ্ছে মেমোরি, কতটুক স্পেস সে নিচ্ছে, অ্যান্ড টাইম, কতটুক মানে how fast the algorithm runs. এই ২ টা দিয়ে আমরা একটা অ্যালগরিদমকে এনালাইজ করতে পারি। আচ্ছা, so one question: যদি আপনাদের কম্পিউটারস আ ইনক্রেডিবলি ফাস্ট হইতো, মানে ইনফিনিটলি ফাস্ট হইতো, আ অ্যান্ড ইনফিনিট মেমোরি থাকতো। মানে আপনার সিপিইউর যে ক্লক রেট ওটা ইনফিনিট আছে, আপনার যে মেমোরি আছে সেটাও ইনফিনিট আছে। আ কোনো বাধা নাই, কোনো কনস্ট্রেইনটস নাই। তাহলে কি আমাদের এই কোর্সটা বা 221 বলেন বা অ্যালগরিদমস বলেন, এটা কি পড়া লাগতো? নট রিয়ালি। রাইট? কারণ আমাদের এই কোর্সটা পড়ার মেইন মানে অবজেক্টিভ হচ্ছে এফিশিয়েন্সি বাড়ানো। আমাদের কোডটাকে বা প্রোগ্রামটাকে এমনভাবে ডিজাইন করা সো দ্যাট উই ক্যান সলভ দ্য প্রবলেম আ ইন কি বলবো? ইন লেস টাইম ইন লেস মেমোরি অ্যান্ড ইউজিং দ্য লেস মেমোরি। সো যদি আমাদের সিপিইউ অ্যান্ড RAM ইনফিনিট হইতো বা ইনফিনিট মেমোরি থাকতো, তাহলে কিন্তু আমাদের এই ইস্যুটা থাকতেছে না। রাইট? তখন কিন্তু আমাদের অ্যাকচুয়ালি লাগতো না। এটা এখানে লেখা আছে। ওকে। লাস্টলি আ আমরা অ্যালগরিদমকে ডিজাইন কিভাবে করব? এতক্ষণ তো বলে আসতেছি অ্যালগরিদম মানে কি, অ্যালগরিদমের এক্সাম্পলস কি, বা স্পেসিফিকেশনস কি, বা আপনার তো মাথায় এই কোয়েশ্চেনটা আসতে পারে যে অনেক বুঝলাম অ্যালগরিদমের কাজ কি বা অ্যালগরিদম কাকে বলে না বলে, বাট আমি অ্যালগরিদমকে লিখবো কিভাবে? ডিফাইন করব কিভাবে? ডিজাইন করব কিভাবে? আচ্ছা, এটাই এখানে আসতেছি। সো এখানে একটা লিখে রাখি যে ডেসক্রাইবিং অ্যান অ্যালগরিদম। ওকে, দেখেন এখানে কি লেখা আছে? Algorithms are abstract, precise procedures, not programs themselves. Programs are just concrete implementations of algorithms in a specific language. মানে কি বলি? ধরেন এখানে একটা বক্স আছে। এটা আমাদের অ্যালগো মানে অ্যালগরিদম। This is an abstract. Abstract মানে আমরা অ্যাবস্ট্রাক্ট মানে কি? মানে এখানে আপনি জাস্ট ডিফাইন করে দিলেন যে হ্যাঁ, যদি আ ইফ A যদি আপনার 0 হয় তাহলে প্রিন্ট হবে আ 0, মানে কিছু জাস্ট সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখে দিলেন। অ্যাবস্ট্রাক্ট লিখে দিলেন যে আ কোন ইমপ্লিমেন্টেশন না। আপনি জাস্ট বলে দিলেন যে এটা হলে এটা হবে, এটা না হলে এটা হবে, বা এই স্টেপ বা ওই যে আপনারা ব্রেকের এক্সাম্পল এ বলতে পারেন যে হ্যাঁ, আমি ঘুম থেকে উঠবো, এটা করব 1 বাই 1। বাট এটা কিন্তু ইমপ্লিমেন্ট এখনো হয় নাই। বাট যখন আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব, মানে অ্যাকচুয়ালি কোডে কনভার্ট করব একটা প্রপার সিনট্যাক্স দিয়ে, আ তখন হয়ে যাবে সেটা একটা প্রোগ্রাম বা যে কোড বলতে পারেন, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। এখানে আপনি অ্যাকচুয়ালি সিনট্যাক্স সিনট্যাক্স সহ কোড লিখবেন। সো অ্যালগরিদম জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি কোড না। এটা একটা জাস্ট আইডিয়া, এটা একটা অ্যাবস্ট্রাক্ট। আ যে আপনি কি করলে কি হবে, বা আপনার কোনটার পরে কোনটা হবে, ইনস্ট্রাকশনস গুলা জাস্ট 1 বাই 1 সাজানো আছে। বাট যখন এটাকে ইমপ্লিমেন্ট করবেন, তখন এটা প্রোগ্রাম হয়ে যায়। যেখানে আপনি আপনার প্রেফার্ড ল্যাঙ্গুয়েজে জাভা হোক, পাইথন হোক, সি হোক, আপনি ওই ল্যাঙ্গুয়েজ ফলো করে প্রপার সিনট্যাক্স এটাকে ডিজাইন করবেন। ওকে? সো এই যে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে, এই যে আমি মাত্র এখানে একটা এই জিনিসটা আঁকলাম।
এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখেন, আ এখানে একটা জিনিস লেখা আছে, এটা আমি বলে দেই। যে যখন আমরা অ্যালগরিদম লিখবো, আমরা প্লেইন ইংলিশ ইউজ করব না। প্লেইন ইংলিশ ইস টু ভেইগ। মানে ইংলিশে কিন্তু সবকিছু বুঝা যায় না। মানে অনেক কিছু আপনি অনেক সিম্পল ভাবে লিখতে পারেন। ডিটেইলড ভাবে লেখা যায় না। আবার যদি আপনি কোড লিখে ফেলেন, মানে অ্যালগরিদম এর জায়গায় আপনি কোড লিখে ফেলেন, তখন বেশি ডিসক্রাইব মানে বেশি ডিটেইলড হয়ে যায়। আমরা বেশি ডিটেইলড ও চাই না, আবার বেশি ভেইগ ও চাই না। আমরা একটা মাঝখানে ব্যালেন্স চাচ্ছি। সো বেস্ট ওয়ে কি দেখেন? বেস্ট ওয়ে ইস টু ইউজ pseudocode. লিখে দেই। আ বেস্ট ওয়ে টু describe algo is pseudocode. Pseudocode is a balance between plain English and actual code. ওকে? সো একটা এক্সাম্পল দেখি এখানে। দেখেন কি লেখা আছে? অ্যালগরিদম ফাইন্ড ম্যাক্সিমাম। আমাদের অ্যালগরিদম নাম হচ্ছে ফাইন্ড ম্যাক্সিমাম। আ নামটা শুনে বুঝতে পারতেছেন কাজটা কি? যে একটা লিস্ট অফ নাম্বারস আছে। সেখান থেকে আমাদের ম্যাক্সিমাম নাম্বারটাকে বের করে নিয়ে আসতে হবে। সো ইনপুটটা লেখা আছে, ইনপুটটা কি? ইস আ লিস্ট অফ নাম্বারস L. L নামে একটা লিস্ট আছে। এটা লিস্ট বলেন, অ্যারে বলেন, যা ইচ্ছা বলেন। এগেইন আমরা এখানে সিনট্যাক্স নিয়ে ওয়ারিড না। অ্যান্ড আউটপুটটা কি? লার্জেস্ট নাম্বার ইন L. আমার যেই লিস্ট আছে, ওই লিস্টটা থেকে যেই নাম্বারটা লার্জেস্ট। সো এখানে কি দেখেন? কি লেখা আছে? ম্যাক্স একটা ভ্যারিয়েবল। এই সাইনটা দেখতেছেন? এটা কিন্তু আমাদের নরমাল ইকুয়াল টু সাইন না। বাট আমরা এগুলা ইউজ করতে পারি ইন সুডোকোড। সো ম্যাক্সে আমি কি স্টোর করছি? আমার ওই লিস্টের 0 নাম্বার ইন্ডেক্সটা ১ম এলিমেন্টে রাখছি। রাইট? নেক্সট দেখেন একটা লুপ চলতেছে। For each number in X, sorry, for each number X in L, do. সো এইসব স্টেটমেন্ট কিন্তু আপনারা জাভাতেও দেখেন নাই, পাইথনেও দেখেন নাই বা অন্য ল্যাঙ্গুয়েজে দেখেন নাই। বিকজ এটা একটা মিক্সচার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কোড। বাট এটা কিন্তু যেকোনো প্রোগ্রামিং মানে ল্যাঙ্গুয়েজ ইউজ করে যারা, সবাই বুঝতে পারতেছে। এখানে কি কাজ হচ্ছে? একটা লুপ চলতেছে, একটা ফর লুপ চলতেছে। আ ফর লুপের প্রত্যেকটা আইটেমকে আমি x দিয়ে ডিফাইন করতেছি। অ্যান্ড লুপটা চলতেছে এই L নামে লিস্টে। রাইট? ভিতরে কি হইছে একটা কন্ডিশন যে ইফ x যদি ম্যাক্স থেকে বড় হয় দেন আমি আপডেট করব। আমার উপরে যে ম্যাক্সটা ছিল এটা ইনিশিয়ালি ১ম এলিমেন্টে এটা স্টোর করছে। বাট যদি আমার এই কন্ডিশন ট্রু হয়ে যায় তখন আমার x টাকে স্টোর করবে। তারপর আমি if আমার if কন্ডিশনটাকে এন্ড করে দিচ্ছি অ্যান্ড ফর লুপটাকেও এন্ড করে দিচ্ছি। অ্যান্ড লাস্টলি লুপের বাইরে রিটার্ন ম্যাক্স। সো আপনারা দেখেই বলেন যে এই যেটা লিখলাম, এই সুডো কোডটা লিখলাম, এটা আপনারা পাইথন ইউজ করুন বা জাভা করো, আ সবাই কিন্তু বুঝতে পারতেছে, রাইট? সো সুডো কোডটা এরকমই যে এমনভাবে লেখা খুবই ইজি ওয়েতে, লেস কমপ্লিকেটেড ওয়েতে। আবার দেখেন বেশি ভেগ ভাবে লেখা নাই। মানে আমি কিন্তু মেক সিউর করছি যে মানে এখানে লুপ কয়টা আছে বা কন্ডিশন কয়টা আছে বা ভ্যারিয়েবল কি আছে এগুলো কিন্তু আমি মেনশন করছি। বাট সিনট্যাক্সটা আ ওভাবে মেনশন করি নাই বা লেখি নাই। ধরেন জাভাতে হইলে কি আপনার প্যারেনথেসিস গুলা কিন্তু ঠিকমতো দিতে হয়। ওগুলা কিন্তু আমি এখানে দেই নাই। বুঝতে পারছিস? তো আমাদের এই কোর্সে যখনই আমরা অ্যালগরিদম কোনো একটা প্রবলেমের অ্যালগরিদম দেখব, তখন আমরা হচ্ছে এভাবে ডিফাইন করব। এরকম একটা আ ওয়েতে। ওকে? সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। কিছু অ্যাডিশনাল নোটস আছে এগুলো আপনারা পড়তে পারেন। জাস্ট ফিউ টিপস। আ ইয়া, থ্যাংক ইউ ফর ওয়াচিং।